আসসালামু আলাইকুম। ইলেকট্রন লার্নিং হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ফয়সাল আহমদ, সহকারী শিক্ষক বিজ্ঞান, লক্ষণ আহমদ আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের অধ্যায় তৃতীয়, স্ট্রাকচার অফ ম্যাটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উক্ত অধ্যায়ের যে দুটি মেইন টপিকস নিয়ে আমি আলোচনা করব, মেইন টপিকসটি হচ্ছে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরের ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করব তোমাদেরকে আজকে এই দুটি টপিকসের আলোচনা সম্পন্ন করা। তোমরা যারা ভিডিওটি দেখছো, প্রথমেই তোমাদেরকে খাতায় এই দুটি মেইন টপিকস তোমরা নোট করে নাও। মেইন টপিকসটা হচ্ছে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরের ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের বিষয়টি আলোচনার জন্য প্রথমেই আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আমরা নিলস বোরের পরমাণু মডেলের প্রথম শিক্ষার্থী আমরা জেনেছিলাম যে পরমাণুতে যে ইলেকট্রনগুলি অবস্থান করে একটি নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে এগুলো অবস্থান করে। এ সম্পর্কে আলোচনার জন্য আমরা যে বিষয়টি ধারণা লাভ করেছিলাম, আমি একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এবং এই বিষয়টি আলোচনার জন্য আমরা একটি ডায়াগ্রাম ইউজ করেছিলাম। ডায়াগ্রামটি ঠিক এরূপ, লক্ষ্য করো একটু মনোযোগ সহকারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম নিলস বোরের পরমাণু মডেলের প্রথম শিক্ষার্যটি আলোচনার জন্য আমরা যে বিষয়টি উল্লেখ করেছিলাম ঠিক এইরূপ ছিল, লক্ষ্য রাখো। নিলস বোরের পরমাণু মডেলের প্রথম এটাকে আলোচনা n=1, n=2, n=3 এবং n=4। এই nকে নিলস বোরের পরমাণু মডেলে আমরা জেনেছিলাম যেগুলোকে প্রধান শক্তি স্তর বলা হয়। এই প্রধান শক্তি স্তরগুলোকে অন্যভাবে প্রকাশ করার জন্য আমরা জেনেছিলাম যে n এর মান 1, অর্থাৎ প্রথম শক্তি স্তরকে কে দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কে শেল। দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, কে শেল, এল শেল। তৃতীয় শক্তি স্তরকে এম দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এন শেল। চতুর্থ শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এন শেল। আমরা জেনেছি যে শেল বা প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা স্থির কক্ষপথ ইত্যাদি বলা হয়। এটা আমরা নিলস বোরের প্রথম শিক্ষার যে আমরা জেনেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা এবার জানব এই শক্তি স্তর অথবা প্রধান শক্তি স্তর অথবা শেল, অর্থাৎ প্রত্যেকটি শেল, প্রধান শক্তি স্তর, কক্ষপথ বলো আর স্থির কক্ষপথ বলো, এগুলোর মধ্যে কিভাবে ইলেকট্রনগুলি বিন্যস্ত থাকে সেই সম্পর্কে কিন্তু আমরা আজকের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বোরের পরমাণু মডেলে যে শিকার্যের কথা বলা হয়েছে, সেই শিকার্যে প্রথম শিকার্যে বলা হয়েছে প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই প্রধান শক্তি স্তর, অর্থাৎ প্রতিটি প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন বিন্যস্ত থাকে সেটা জানার জন্য একটি সূত্র আমাদেরকে জানতে হবে। অর্থাৎ প্রতিটি প্রধান শক্তি স্তরে প্রতিটি প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সেখানে, অথবা আমরা বলতে পারি এখানে n এর মান হবে 1, 2, 3... ইত্যাদি হতে পারে। এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো যে প্রতিটি প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এই সূত্রটি কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর n এর মানটি হবে 1, 2, 3, অর্থাৎ n এর মান যদি 1 হয়
তাহলে শক্তি স্তরে কতটি থাকতে পারে, n এর মান যদি 2 হয় তাহলে কতটি থাকতে পারে, n এর মান 3 হলে কতটি থাকতে পারে। এই সূত্র প্রয়োগ করেই আমরা বের করতে পারবো যে প্রতিটি প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে। এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা প্রথমে জেনে নেব যে প্রত্যেকটি শক্তি স্তর বা সেলে বা প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে। আমরা আগে সংখ্যাটা নির্ণয় করে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এই সূত্রানুসারে তাহলে আমরা জানি n এর মান 1 যদি হয় তাহলে এটা কি বলা হয়, কে সেল বলা হয়। তাহলে কে শক্তি স্তরে, তাহলে আমরা জানি কে শক্তি স্তরে n এর মান কি হয়, 1 হয়। তাহলে কে শক্তি স্তরে n = 1 হলে কে শক্তি স্তরের জন্য n = 1। তাহলে আমরা এভাবে লিখে নিই, কে শক্তি স্তরের জন্য n = 1। তাহলে আমরা নির্ণয় করে নিই কে শক্তি স্তরে, একটু মনোযোগী হও, কে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা কিভাবে নির্ধারণ করব, আমি আগেই বলছি এই সূত্র প্রয়োগ করে। মনোযোগ দিয়ে লক্ষ্য করো, 2n²। তাহলে কে শক্তি স্তরের জন্য n = কি, 1। তাহলে কি হবে, 2 × 1² সমান কি হবে, 2 × 2। অর্থাৎ আমরা জেনে নিলাম কে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। এবার আমরা কে এর পরে কি শক্তি স্তর, l শক্তি স্তর। তাহলে আমরা লিখতে পারি l শক্তি স্তরের জন্য প্রধান শক্তি স্তর n এর মান কত, 2। তাহলে আমরা বলতে পারি l শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা আগের মতো সূত্র প্রয়োগ করি, 2n²। তাহলে n এর মান আমরা জানি l শক্তি স্তরের জন্য 2। তাহলে লিখতে পারি 2 × 2²। তাহলে 2 × 2 কত, 4। 4 দ্বারা যদি 2 কে গুণ দিই তাহলে কত হবে, 8, অর্থাৎ 8টি। তাহলে আমরা জানতে পারলাম l শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি। এভাবে আমরা m শক্তি স্তরের জন্য প্রধান শক্তি স্তর n এর মান কত হবে, 3। তাহলে m শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে, আমরা সূত্র প্রয়োগ করে বাইর করতে পারবো না, m শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। তাহলে সূত্র প্রয়োগের মাধ্যমে বলি, 2n², 2 × n এর মান 3², 3 × 3 = 9, 9 × 2 = 18, অর্থাৎ 18টি ইলেকট্রন থাকতে পারে। অনুরূপভাবে যদি আমরা বলি n শক্তি স্তরের জন্য, তাহলে আমি লিখে নিলাম n শক্তি স্তরের জন্য l এর মান কত হবে, n শক্তি স্তরে n = 4 হলে সর্বোচ্চ, একটু সংখ্যা করে নিলাম, ইলেকট্রন থাকতে পারে। তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখি 2n², n এর মান কত, 4। তাহলে হবে 2 × 4²। 4 × 4 মানে 16, 16 দ্বারা 2 কে গুণ দিলে 32। অর্থাৎ আমরা জানতে পারলাম n শক্তি স্তরে 32 অর্থাৎ 32টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের আগে আমরা জানতে পারলাম প্রত্যেকটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কে শক্তি স্তরে, অর্থাৎ প্রথম প্রধান শক্তি স্তরে থাকতে পারে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে কয়টি, 8টি, এবং তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে 18টি, এবং চতুর্থ শক্তি স্তরে থাকতে পারে 32টি ইলেকট্রন। তোমরা যারা ভিডিওটি দেখছো এই পর্যন্ত আমি যা বোর্ডে উল্লেখ করলাম তোমরা প্রত্যেকটি বিষয় কিন্তু খাতায় নোট করে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরবর্তী বিষয়টি আমরা আর একটু
সহজে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দ্বারা আমি চেষ্টা করব আজকে তোমাদেরকে একটি চার্টের মাধ্যমে পর্যায় সারণীর 1 থেকে 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই অংশটি তোমরা নিশ্চয় খাতায় নোট করে নিয়েছো, আমি কিন্তু পরবর্তী অংশে চলে যাচ্ছি। পরবর্তীতে যে বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করব, বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটি শক্তি স্তরের এই ইলেকট্রনগুলি কিভাবে একটির পর একটি কিভাবে প্রবেশ করে, সেই বিষয়টি বোঝার জন্য আমাদেরকে একটি চার্টের দিকে লক্ষ্য রাখতে হবে। আমি চার্টটি একে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব আজকে 1 থেকে 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো। ইলেকট্রন বিন্যাস আমি চেষ্টা করব তোমাদেরকে, অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক অর্থাৎ 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দেওয়ার। প্রথমে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মৌলের ইলেকট্রন বিন্যাসে প্রথম আমরা একটা বিষয় জানব। প্রথমটি হচ্ছে পারমাণবিক সংখ্যা। এরপরে আমরা জানব মৌলের নাম, এরপরে আমরা জানব কে শেল, এরপরে এল শেল, এরপরে আমরা এম শেল, এরপরে আমরা জানব এন শেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা একটি চার্ট আঁকার চেষ্টা করবে। চার্টের আলোকেই কিন্তু সাথে সাথে তোমরা খাতায় কিন্তু একটি চার্ট আঁকতে পারো, তাহলে সহজে বুঝতে পারবে। এটা হবে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা একটা চার্ট এঁকে নাও, তাহলে সাথে সাথে তোমরা বিষয়টি বুঝতে পারবে। তোমরা যারা চার্টটি আঁকবে অবশ্যই তোমাদের স্কেল দ্বারাই আঁকবে, একটু সহজভাবে সুন্দর করে আঁকতে হবে। যেহেতু আমার হাতে স্কেল নেই, একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। তোমরা চেষ্টা করবে সুন্দর করে একটি চার্ট তৈরি করার। এভাবে চার্টটি তোমরা তৈরি করে নাও। ক্লিয়ার? এবার আমরা চেষ্টা করব, আমি একটু ছোট করে আঁকবো, তোমরা সুন্দরভাবে আঁকার চেষ্টা করবে। একটু লক্ষ্য করো, আমি প্রথমে 18টি মৌলের ইলেকট্রন বিন্যাস আঁকার চেষ্টা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের রুলারের সাহায্যে সুন্দর করে আঁকার চেষ্টা করবে। যেহেতু আমার হাতে রুলার নেই, একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, তারপর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব একটু স্পষ্ট আঁকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে তালিকাটি করছি অবশ্যই মনে রাখতে হবে। তালিকাটি হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ পরমাণুতে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন কিভাবে অবস্থান করে সেটা জানার জন্য আমি চারটি অঙ্কন করি। পারমাণবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11। পরবর্তীটা হলো 12। এরপরে 13, এরপরে হবে 14, এরপরে 15, এরপরে হলো 16, পরে হলো 17, এরপরে হলো 18। আমি প্রথমে 18টি মৌলের পারমাণবিক সংখ্যা লিখলাম,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই চার্টটা সাথে সাথে আঁকতে পারি তাহলে আমরা একই সাথে আমরা পারমাণবিক সংখ্যার পাশাপাশি মৌলের নামও শিখে নেব। তারপর আমরা শিখে নিব কোন প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন কিভাবে প্রবেশ করে। লক্ষ্য করো, আমি 1 থেকে 18টি মৌলের পারমাণবিক সংখ্যা লিখলাম। এবার আমরা পারমাণবিক সংখ্যার পাশে মৌলের নাম অর্থাৎ প্রতীকটা লিখব। ঠিক আছে, লক্ষ্য করো, পারমাণবিক সংখ্যা 1 হলে মৌলটির নাম হলো হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা 2 হলে মৌলটির নাম হলো হিলিয়াম, পারমাণবিক সংখ্যা 3 হলে মৌলটির নাম হলো লিথিয়াম, পারমাণবিক সংখ্যা 4 হলে মৌলটির নাম হলো বেরিলিয়াম, পারমাণবিক সংখ্যা 5 হলে মৌলটির নাম হলো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আমরা শিখলাম আর্গন। ক্লিয়ার? তোমরা যারা ভিডিওটি দেখছো এই পর্যন্ত আমরা যা করলাম সবগুলি বিষয় কিন্তু পর্যায় সারণীতে আছে এবং 1 থেকে 18টি মৌলের প্রতীক সহ আমরা সেখানে। এবার আমরা জানব পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ দিয়ে লক্ষ্য করো, একটু আগে যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম যে কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারে, এল শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে, এম শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকতে পারে এবং এন শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকতে পারে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, হাইড্রোজেন যেহেতু প্রথম শক্তি স্তর পরে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর পরে তৃতীয় শক্তি স্তর, এভাবে ধারাবাহিকভাবে ইলেকট্রনগুলি বিন্যস্ত হবে। তাহলে লক্ষ্য করো, হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর শুধুমাত্র একটি মাত্র পারমাণবিক সংখ্যা, তাহলে আমরা জানি কে শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে, 2টি। তাহলে প্রথম শক্তি স্তরে একটি ইলেকট্রন অবস্থান করবে। অনুরূপভাবে হিলিয়ামের 2টি ইলেকট্রন, তাহলে আমরা জানি প্রথম শক্তি স্তর অর্থাৎ কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারে। এবার লক্ষ্য করো, লিথিয়ামের 3, তাহলে কে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারে 2টি, আমরা দিয়ে দিলাম 2টি। তাহলে লিথিয়ামের তৃতীয় ইলেকট্রনটি অবশ্যই কোন শক্তি স্তরে প্রবেশ করবে? দ্বিতীয় প্রধান শক্তি স্তর অর্থাৎ এল শক্তি স্তরে প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী বিষয়টি লক্ষ্য করো, প্রথম শক্তি স্তরে 2টি, বেরিলিয়ামের 4টি। আমরা জানি এল শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে 4টি ইলেকট্রন 2টি প্রধান শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে থাকবে, পরবর্তী 2টি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর এল এ প্রবেশ করবে। অনুরূপভাবে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 3টি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 4টি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 5টি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 6টি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 7টি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে, পরবর্তী অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, হলো কয়টি? 10টি, কিন্তু সোডিয়ামের ইলেকট্রন হলো 11টি। তাহলে আর দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করবে না। পরবর্তী ইলেকট্রন অর্থাৎ 10 নম্বর ইলেকট্রনটি তৃতীয় প্রধান শক্তি স্তর এম এ প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী বিষয়টি সেম হয়ে 2 8 2 2 8 3 2 8 4 2 8 5 2 8 6 2 8 7 2 8 8, অর্থাৎ 18টি ইলেকট্রন। আমরা এ পর্যন্ত যা আলোচনা হলো 1 থেকে 18টি মৌলের ইলেকট্রন বিন্যাসে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন কিভাবে প্রবেশ করে তা আমরা জানতে পারলাম। নিশ্চয়ই তোমরা উক্ত চার্টের মাধ্যমে 1 থেকে 18টি মৌলের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ কোন শক্তি স্তর অর্থাৎ কোন প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে সেই বিষয়টা মোটামুটি আমরা ক্লিয়ার হতে পেরেছি। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা এটা বারবার অনুশীলন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় নোট করে নাও। পরবর্তী যে ধাপ অর্থাৎ 18 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে
কি কি পরিবর্তন পরিলক্ষিত সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা চার্টটি তুলে নাও। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, আমার বিশ্বাস তোমরা তালিকাটি তৈরি করে নিয়েছো। এভাবে আমি চেষ্টা করব পরবর্তী অর্থাৎ 18 থেকে আমি বলেছিলাম 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস, সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমি চারটা আঁকার চেষ্টা করছি, লক্ষ্য করো। 18 পরে কত হলো? 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আমরা এই পর্যন্ত মুছে দেই, প্রয়োজন নেই। আমরা যেহেতু 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের বিষয়টি আমি উল্লেখ করেছি, আমি চেষ্টা করব তোমাদেরকে ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকা। পরবর্তীতে কারো কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলি সলভ করে দেওয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত যত আলোচনা হয়েছে আমার আশা রাখি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তবে এই বোঝাই কিন্তু শেষ হবে না, তোমাদেরকে বারবার অনুশীলনের মাধ্যমেই কিন্তু এটা আয়ত্তে রাখতে হবে। সুতরাং রসায়ন বিজ্ঞান অত্যন্ত সহজ যদি আমরা বুঝে পড়তে পারি, আর যদি না বুঝে পড়ি তাহলে কিন্তু খুবই কঠিন মনে হবে। এই বিষয়গুলো কিন্তু তীক্ষ্ণতার সাথে পড়তে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা 18 পর্যন্ত অর্থাৎ আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করেছিলাম। এবার আমরা 19 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করতে যাচ্ছি। আমি প্রথমে মৌলের প্রতীকগুলো লিখে নেই। তোমরা যারা ভিডিওটি দেখছো সাথে সাথে কিন্তু আমরা পারমাণবিক সংখ্যার সাথে দিয়ে মৌলগুলোর নামটাও কিন্তু শেখা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, 19 যদি পারমাণবিক সংখ্যা হয় তাহলে মৌলটির নাম হলো পটাশিয়াম, 20 হলো ক্যালসিয়াম, 21 হবে স্ক্যান্ডিয়াম, 22 হবে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জেড অ্যান্ড জিঙ্ক। এই হলো 30টি মৌলের প্রতীক। এবার আমরা ইলেকট্রন বিন্যাস করব। লক্ষ্য করো, আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ কে শক্তি স্তরে 2টি, এল শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে। এবার লক্ষ্য করো, এম শক্তি স্তরে 8টি ইলেকট্রন দেওয়ার পর 10, 8, 8, 16, 17, 18 এবং 19 নম্বর ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করবে। আমি ইলেকট্রন বিন্যাসগুলো লিখে নিচ্ছি, পরে বুঝিয়ে দিচ্ছি যে ব্যতিক্রম কেন এবং এগুলো বোঝার জন্য আমাদের কী প্রয়োজন সেটা আমি বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে লক্ষ্য করো, ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2। এই দুটি বিষয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি। লক্ষ্য করো, আমরা জানি যে কে শক্তি স্তরে 2টি, এল শক্তি স্তরে 8টি, এম শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকতে পারে। কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমি এম শক্তি স্তরে 18র জায়গায় 8টি ইলেকট্রন এবং এন শক্তি স্তরে 1টি ইলেকট্রন দিয়ে দিলাম। অপরদিকে লক্ষ্য করো, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসের বেলায় এম শক্তি স্তরে 8টি ইলেকট্রন দিয়ে এন শক্তি স্তরে আমি 2টি ইলেকট্রন দিলাম। এটাই হচ্ছে ব্যতিক্রম। এতক্ষণ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম যে 1 থেকে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন নিয়ে যে নিয়মে আমরা আলোচনা করছি সেই নিয়মটি পূর্ণাঙ্গভাবেই মেনে চলেছে। কিন্তু যখনই আমরা 19তম ইলেকট্রনটির ইলেকট্রন বিন্যাস করতে গেলাম, 19তম মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলাম, এতে দেখা যায় এম শক্তি স্তরে 18টি ইলেকট্রন না হয়ে 8টি ইলেকট্রন পরবর্তী অর্থাৎ 19তম ইলেকট্রনটি এন শক্তি স্তর অর্থাৎ চতুর্থ প্রধান শক্তি স্তরে প্রবেশ করেছে। আবার লক্ষ্য করো, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসের বেলায় 19 এবং 20তম ইলেকট্রনটি প্রবেশ করেছে চতুর্থ শক্তি স্তরে, পরবর্তীতে তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় লক্ষ্য করো, ক্যালসিয়াম স্ক্যান্ডিয়ামের বেলায় 2, 8। লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ বোঝার বিষয়। এখানে
2টি ইলেকট্রন, আর এই জায়গায় হবে কয়টি ইলেকট্রন? 9টি ইলেকট্রন। লক্ষ্য করো, স্ক্যান্ডিয়ামের বেলায় দেখা গেল চতুর্থ শক্তি স্তর অর্থাৎ 19 এবং 20তম ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে 21তম ইলেকট্রনটি আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে, অর্থাৎ 8টির জায়গায় 9টি হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে চতুর্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন অর্থাৎ 19 এবং 20তম ইলেকট্রন, স্ক্যান্ডিয়ামের বেলায় 19 এবং 20তম ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তরে প্রবেশের পর 21তম ইলেকট্রনটি আবার তৃতীয় শক্তি স্তর এম এ প্রবেশ করেছে, অর্থাৎ 9টি ইলেকট্রন হয়েছে। পরবর্তীতে লক্ষ্য করো, ভ্যানাডিয়ামের বেলায় 2, 8, 10, 2, 2, 8, 11, 2, 2, 8, 12, 2। এবার এখানে হবে, লক্ষ্য করো, ক্রোমিয়ামের বেলায় 13, 1, 2, 8, 13, 2, 2, 8, 14, 2, 2, 8, 15, 2, 2, 8, 16, 2, 2, 8, 18, 1। দশ, 2, 8, 18, 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি আমাদের বোঝার জন্যই এই তো আলোচনা। লক্ষ্য করো, আমরা দেখতে পেলাম যে 19তম ইলেকট্রন পটাশিয়ামের এবং ক্যালসিয়ামের 19 এবং 20তম ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তরে প্রবেশের পর ইলেকট্রন বিন্যস্ত হয়েছে। অপরদিকে স্ক্যান্ডিয়ামের 19 এবং 20তম ইলেকট্রনটি এম শক্তি স্তরে প্রবেশের পর 21তম ইলেকট্রনটি আবার শক্তি স্তরে প্রবেশ করেছে। ঠিক তদ্রূপ লক্ষ্য করো, ক্রোমিয়ামের বেলায় এন শক্তি স্তরে একটি ইলেকট্রন 19তম ইলেকট্রন প্রবেশ করেছে এবং 20, 21 এবং 22তম ইলেকট্রনটি আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে। আমরা সর্বশেষ আলোচনার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটি 19 থেকে 20-30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখা যায় চতুর্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশের পর পরবর্তী ইলেকট্রনগুলি আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে। এই বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে অবশ্যই কি জানতে হবে? উপশক্তি স্তরের ধারণা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। এজন্য উপশক্তি স্তরের বিষয়টি আলোচনায় নিয়ে এসেছি। আজকে চেষ্টা করব উপশক্তি স্তরের ধারণাটি দিয়ে প্রধান শক্তি স্তরের যে সূত্র আমরা শিখেছি 2n², এই সূত্র মানে কি না আমরা চেষ্টা করব উপশক্তি ধারণা থেকে। এ পর্যন্ত আমরা যে চারটি আমরা আলোচনা করলাম, তোমরা নিশ্চয় সেটি খাতায় নোট করে নিয়েছো। এভাবে কিন্তু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা চেষ্টা করব এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য উপশক্তি স্তরের ধারণা নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আমরা প্রথম টপিক্সের বিষয়টি নিয়ে আলোচনা করলাম। একটি জায়গায় একটু আমাদের জটিলতার সৃষ্টি হলো যে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখা যায় 19 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম, অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস যেভাবে সহজে একটি শক্তি স্তর পূর্ণ করে অপর শক্তি স্তরে প্রবেশ করেছে, কিন্তু 19 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখা যায় এভাবে ইলেকট্রন বিন্যস্ত হয়নি। আর এই সমস্যাকে সমাধানের জন্য আমাদের উপশক্তি স্তরের ধারণা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 2 নম্বর মেইন টপিকসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি প্রধান শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়েছিল? প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়েছিল। এন দ্বারা প্রকাশ করা হয়েছিল, এটা আমরা জানি। এই জিনিসটা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এন দ্বারা প্রকাশ করা হয়েছিল। তাহলে প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়েছিল।
এই প্রধান শক্তিস্তরে আরও কিছু শক্তিস্তর আছে, সেগুলোকে উপশক্তিস্তর বলা হয়। আর উপশক্তিস্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসটা তোমরা খাতায় নোট করে নাও। উপশক্তিস্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রধান শক্তিস্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর উপশক্তিস্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এই উপশক্তিস্তরকে আবার আমরা জানি প্রধান শক্তিস্তরকে অরবিট বলা হয়, আর উপশক্তিস্তরগুলোকে অরবিটাল বলা হয়। উপশক্তিস্তরগুলোকে অরবিটাল বলা হয়। তাহলে এল দ্বারা যে প্রকাশ করা উপশক্তিস্তর, এই এল এর মানটা কি? তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই নোট করে রাখো। এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। এই জিনিসগুলো তোমরা খাতায় নোট করো, পরবর্তীতে আমি বুঝিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে। তাহলে আমরা জানলাম প্রধান শক্তিস্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান শক্তিস্তরের আরও কিছু শক্তিস্তর আছে, সেগুলোকে উপশক্তিস্তর বলা হয়। উপশক্তিস্তরগুলোকে আবার অরবিটালও বলা হয়। অরবিটালকে এল দ্বারা প্রকাশ করা হয়, আর এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। এ পর্যন্ত তোমরা খাতায় নোট করে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব উপস্তর। প্রধান শক্তিস্তর আমরা জানলাম কে, এল, এম, এন, ও, পি ইত্যাদি ইত্যাদি। এবার উপশক্তিস্তর এত বেশি নয়, উপশক্তিস্তর নির্ধারিত। উপশক্তিস্তর হলো মাত্র 4টি। তাহলে উপশক্তিস্তরগুলি সম্পর্কে জানবো আমরা। উপশক্তিস্তরকে এস, পি, ডি, এফ ইত্যাদি দ্বারা কিন্তু চিহ্নিত করা হয়। ইত্যাদি দ্বারা কি করা হয়? চিহ্নিত করা হয়। খাতায় নোট করে নাও। উপশক্তিস্তর হলো 4টি, এস, পি, ডি, এফ। আর এই এস, পি, ডি, এফ এর হিসাবটা আমরা কি দিয়ে করব? উপশক্তিস্তর এল দ্বারাই নির্ণয় করব, এল এর মান দ্বারা। তাহলে এস, পি, ডি, এফ। তাহলে উপশক্তিস্তর কয়টি? 4টি, এস, পি, ডি, এফ। এবার আমরা জানব এস, পি, ডি, এফ এর আগে এল এর মানটা আমরা কিভাবে নির্ধারণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এল এর মানটা আমরা নির্ধারণের জন্য যে বিষয়টিকে আমাদের মনে রাখতে হবে, এল এর ভাষাটাকে আমরা সহজে বোঝার জন্য এই বিষয়টাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এল এর সম্ভাব্য মান নির্ধারণ করব, যে কোন শক্তিস্তরে বা কোন উপশক্তিস্তরে এল এর মান কত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এল এর মানটা শক্তিস্তর দিয়েই n=1 হলে, অর্থাৎ প্রধান শক্তিস্তর n এর মান যদি 1 হয়, এল এর সম্ভাব্য মানটা কত হবে? তাহলে আমরা এল এর সম্ভাব্য মানটা লিখে নেই। এখন এল এর সম্ভাব্য মান নিম্ন রূপ। লক্ষ্য করো, n= যদি 1 হলে l হবে 0, অর্থাৎ অরবিটাল হবে একটি। অরবিটাল হলে একটি। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? 1s। তাহলে n=2 হলে এল এর মান হবে, প্রথম শক্তিস্তর 1, 2 হলে হবে কত? 1। তাহলে অরবিটাল কয়টি হবে? অরবিটাল হবে 2টি। তাহলে প্রথম 1, তাহলে 2s, এরপরে হবে দ্বিতীয় 2p। n=3 হলে আমি বুঝিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করো, তোমরা আগে খাতায় নোট করে নাও। 1, 2। অরবিটাল হবে কয়টি? অরবিটাল হবে 3টি। অরবিটাল হবে 3টি। তাহলে কত হবে? 3s, 3p, 3d। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো,
এন এর মান যদি 4 হয় তাহলে অরবিটাল হবে এল এর মান হবে অর্থাৎ অরবিটাল হবে 4টি 0 1 2 3 অরবিটাল হবে কয়টি অরবিটাল হবে 4টি অর্থাৎ 4s 4p 4d 4f তাহলে 4টি sp df যদি n এর মান 5 হয় তাহলে কি হবে l এর মান হবে 0 1 2 3 4 অর্থাৎ অরবিটাল হবে কয়টি অরবিটাল হবে 5টি অরবিটাল হবে 5টি কিন্তু 4s 4d 4p 4d 4p 4d 4p 4d এবং 4f প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো n এর মান 1 হলে l এর মান 0 আমরা জানি l এর মান 0 থেকে হিসাব করতে হয় তাহলে l এর মান যদি 1 হয় তাহলে দেখো 1 যদি বসাই এখানে n - 1 তাহলে n এর মান কত 1 তাহলে 1টা যদি বসে 1 - 1 মানে 0 তাহলে l এর মানটা কত 0 তাহলে প্রথম উপশক্তি স্তরে অরবিটালে কয়টি একটি s অরবিটাল যেহেতু প্রথম শক্তি স্তরে s অরবিটাল তাহলে 0 হলে s এটা আমাদেরকে খেয়াল করতে হবে 0 যদি হয় তাহলে কি হবে s এবার লক্ষ্য করে n এর মান 2 n এর মান যদি 2 বসাই তাহলে 2 - 1 মানে 1 তাহলে প্রথম শক্তি স্তর 0 এরপর হলো 1 ক্লিয়ার বিষয়টা এবার লক্ষ্য করো n এর মান 0 1 তাহলে অরবিটাল হবে 1s হলে 0 হলে s 1 হলে p তাহলে 2s 2p যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে চলে আসলো n এর মান তো দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল হবে দুইটি sp প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো n এর মান যদি 3 হয় তাহলে n এর মান যদি আমি 3 বসাই তাহলে লক্ষ্য করো কি হয় তাহলে n এর মান 3 - 1 মানে কত হবে 2 তাহলে আগে ছিল কত 0 এরপরে এলো 1 এরপরে এলো 2 তাহলে 0 1 2 তাহলে অরবিটাল 3টি যেহেতু তৃতীয় শক্তি স্তরে চলে আসছে তাহলে হবে 0 হলে s 1 হলে p আর 2 হলে d তাহলে 3s 3p 3d এটা শক্তি স্তর প্রকাশ করে এটা শক্তি স্তর প্রকাশ করছে লক্ষ্য করো n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কত হবে 0 1 2 3 তাহলে কিভাবে 4 যদি হয় তাহলে আমি এই জায়গায় যদি 4 বসিয়ে দেই তাহলে কত হবে 4 - 1 মানে কত হবে 3 তাহলে 0 1 2 পরে হবে 3 অর্থাৎ 0 1 2 3 অরবিটাল হবে 4টি 4s 4p 4d 4f n = 5 যদি হয় l এর মান হবে 5টি অর্থাৎ অরবিটাল হবে 5টি প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো n = 5 হলে 0 1 2 3 4 অর্থাৎ 5টি অরবিটাল হবে সত্য কিন্তু উপরের শক্তি স্তর অর্থাৎ 4 এ যে অরবিটালগুলো আমি দিয়েছি 4s 4p 4d 4f এই 4টি অরবিটাল দিয়েই সবগুলি মৌলের ইলেকট্রন বিন্যাস করা সম্ভব বিধায় n = 5 যেরূপ প্রয়োজন নেই ঠিক তদ্রূপ n এর মান 6 7 8 এর বেলাও বিষয়টি সত্য অর্থাৎ n = 4 এর ভিতরে যে অরবিটালগুলি আছে এই অরবিটালগুলি দ্বারাই আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারবো আমি আবারও বলে রাখি n এর মান 5 যদি হয় তাহলে অরবিটাল হয় 5টি এই 5টি অরবিটাল হবে কি 4s 5s 5p 5d 5f এই ইলেকট্রন বিন্যাসগুলির প্রয়োজন হয় না আমরা আগের যে ইলেকট্রন অরবিটাল নিয়ে আলোচনা করেছি সেই অরবিটাল দ্বারাই কি করা যায় ইলেকট্রনগুলা সম্পন্ন করা যায় বিধায় n = 5 6 7 8 এর জন্য বিষয়টি সত্য আমাদের এইগুলা জানার প্রয়োজন নেই আমরা 4s 4p 4d 4f দ্বারাই ইলেকট্রন বিন্যাস করতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যন্ত যা আমরা আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই খাতায় নোট করে নিয়েছো আমি আবারও বলে রাখি n এর মান দ্বারা কিভাবে l এর মান নির্ধারণ করতে হয় মোটামুটি স্পষ্ট হয়ে গেছে এরপরেও যারা ভিডিওটি দেখে যদি কোনো বিষয়টি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করব এর উপরে আরেকটি ভিডিও আপলোড করার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি তাহলে আমি মুছে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটি চার্টের মাধ্যমে আমরা কিভাবে অরবিটালের ইলেকট্রন দ্বারা প্রধান শক্তি স্তরের ইলেকট্রনগুলা
নির্ণয় করব সেটা আমরা জানব। ইতিমধ্যে আমরা জেনেছি যে প্রধান শক্তি স্তরে প্রকাশ করার জন্য, প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রকাশ করার জন্য, আমি আবারও বলছি, প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রকাশ করার জন্য 2n² প্রকাশ করা হয়েছিল। এবার আমরা ওই 2n² ওই অরবিটাল দ্বারা ইলেকট্রন বিন্যাস করে আমরা ওই প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসগুলো দেখিয়ে দেব যে উপশক্তি স্তর দ্বারাই প্রধান শক্তি স্তরের ওই সূত্রটি কীভাবে মানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমি এবার চার্টের মাধ্যমে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে একটি চার্ট আঁকবো। তোমরা যারা ভিডিওটি দেখছো সাথে সাথে তোমরা একটি চার্ট এঁকে নেওয়ার চেষ্টা করবে। প্রথমে হবে শক্তি স্তর। প্রথমে কী হবে? শক্তি স্তর। আমরা এবার জানব শক্তি স্তর অনুযায়ী, শক্তি স্তর অনুযায়ী এল, উপশক্তি স্তর এল এর মান, উপশক্তি স্তর এল এর মান, শক্তি স্তর অনুযায়ী শক্তি স্তর এল এর মান। এরপরে আমরা জানব এল অনুযায়ী অরবিটালের নাম। এল অনুযায়ী অরবিটালের নাম। এরপরে আমরা জানব অরবিটালের প্রতীক। অরবিটালের প্রতীক, অরবিটালের প্রতীক। যাক, আমি মুছে দিয়ে জায়গা হচ্ছে না, একটু সংক্ষিপ্ত আকারে লিখে নেওয়ার চেষ্টা করব। প্রথম হবে শক্তি স্তর, 2 নম্বর হবে শক্তি স্তর অনুযায়ী শক্তি স্তর এল এর মান। এল অনুযায়ী শক্তি স্তর এল এর মান, এল অনুযায়ী অরবিটালের নাম। এল অনুযায়ী অরবিটালের নাম, এর অনুযায়ী অরবিটালের নাম। এরপরে জানব অরবিটালের প্রতীক। প্রতীক, অরবিটালের প্রতীক, প্রতীক। এরপরে আমরা জানব অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা। এই বিষয়টা আমি উল্লেখ করি নাই, 2 × 2l+1 এটা সূত্র আছে। এরপরে জানব প্রধান শক্তি স্তর 2n²। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা আগে খাতায় এভাবে একটি প্রবাহ চিত্র এঁকে নাও, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ভিডিওটি দেখছো মনোযোগ দিয়ে বিষয়টি দেখার চেষ্টা করো। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়টি একটু খেয়াল করো। তাহলে শক্তি স্তর এন, তাহলে 1, শক্তি স্তর হলো 1 দিয়ে দিলাম। লক্ষ্য করো, শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর এল এর মান আমরা জেনেছিলাম। এল ইকুয়াল, অর্থাৎ আমরা জানতে পেরেছি SPDF, এস অরবিটালের জন্য 0, পি অরবিটালের জন্য 1, ডি অরবিটালের জন্য আমরা জানছি 2 এবং এফ অরবিটালের জন্য আমরা জানছি এল এর মান। এটা হলো এল এর মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো,
তাহলে প্রথম শক্তি স্তরে এল এর মান হলো 0, তাহলে এল অনুযায়ী অরবিটালের নাম এস, 1s, প্রতীক হলো এস। ক্লিয়ার? এবার লক্ষ্য করো, এন এর মান যদি 2 হয়, তাহলে 2 হলে আমরা এন এর মান যদি 2 হয় তাহলে অরবিটাল সংখ্যা কয়টি পেয়েছিলাম? 0, 1, দুটি। তাহলে 0 একটি, আর কয়টি পেয়েছিলাম? 1। এই পর্যন্ত আমরা জানতে পারলাম। লক্ষ্য করো, এখন যদি এন শক্তি স্তর হলো 3, 3 এর জন্য আমরা কি পেয়েছিলাম? 0, 1, 2, তিনটি। তাহলে 0, 1, 2, তাহলে 3টি অরবিটাল পেয়েছিলাম, আমরা লিখে নিলাম। তাহলে এল অনুযায়ী অরবিটালের নাম 1s, তাহলে এটা হবে কত? 1s এর পরে হবে 2s, এটা হবে 2p। ক্লিয়ার? এটা হবে কত? যেহেতু 0, 0-এর জন্য 3s, 3p, 3d, তাহলে এটা s, s, p, s, p, d। এবার শক্তিস্তর যদি 4 হয় তাহলে আমরা 4-এর জন্য কয়টা পেয়েছিলাম? 0, 4টি, 1, 2, খেয়াল করো, 2, 3, 4টি হয়েছে, লক্ষ্য করো। আমরা এই বিষয়টা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে কত হবে এখন? 0-এর জন্য এস, তাহলে 4s, 4p, 4d, 4f। ক্লিয়ার? এবার লক্ষ্য করো, তাহলে এস, পি, ডি, এফ, এই যে অরবিটালগুলো আমরা শিখে নিলাম। ক্লিয়ার বিষয়টা? এবার লক্ষ্য করো, আর এল অনুযায়ী অরবিটালের নাম, প্রতীক পাইলাম অরবিটালের, হ্যাঁ এটা হবে প্রতীক, হ্যাঁ 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f। এবার লক্ষ্য করো, দেখ আমি এটা একটু সংশোধন করে নিই, প্রতীকটা লিখবো, নামটা হবে ডি অরবিটাল এবং পরে হবে প্রতীক। ক্লিয়ার বিষয়টা? তাহলে এটা হবে এস, এটা হবে এস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে, এখন আমরা এই সূত্রটা আমি আগে আলোচনা করার কথা ছিল, আমি আলোচনা করিনি, এই জন্য আগে বলে দিচ্ছি 2 × 2l + 1। লক্ষ্য করো, এই হিসাব অনুযায়ী কিন্তু আমরা জানবো অরবিটালের মোট ইলেকট্রন কয়টি। তাহলে এল এর মান অনুযায়ী, এল এর মান কত? এখানে 0, যদি এখানে 0 দিই তাহলে কী হবে? 2 দ্বারা 0কে গুণ দিলে 2, 0 গুণ দিলে কত হবে? 0 হবে। তাহলে 1, 2 একে 2, তাহলে কত হবে? এখানে 2টি। ক্লিয়ার বিষয়টা? এবার লক্ষ্য করো, এস অরবিটাল, তাহলে 0, তাহলে এখানে কয়টি হবে? 2, 0, 1, তাহলে 2 একে 2, তাহলে কয়টি হবে? 2টি। লক্ষ্য করো, এখানে পি অরবিটাল, পি অরবিটালের জন্য মান কত? এল এর মান কত? 1। পি অরবিটালের জন্য এল এর মান কত? 1। তাহলে এল এর মান যদি 1 হয়, তাহলে আমরা যদি এই জায়গায় 1 বসাই তাহলে কী হবে? 2 × 1 + 1 × 2, তাহলে কত হবে? 2 একে 2, 2 আর 1 যোগ করলে হবে 3, 3 দ্বারা যদি 2কে গুণ দিই তাহলে কত হবে? 6। তাহলে পি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 6টি। অনুরূপভাবে লক্ষ্য করো পরবর্তী এস, এস অরবিটাল যদি 0, তাহলে 0 হলে কত হবে? 2। এবার লক্ষ্য করো পি, পি অরবিটালের জন্য 1, তাহলে কত হবে? পি অরবিটালের জন্য যদি আমরা 1 মানি, পি অরবিটালের জন্য কত মান আছে? 1, তাহলে 2 একে 2 আর 1 যোগ করলে 3, 3 দ্বারা 2কে গুণ দিলে হবে 6। লক্ষ্য করো ডি, ডি অরবিটালের জন্য এল এর মান কত? 2। লক্ষ্য করো 2 × 2 + 1 × কত? 2। লক্ষ্য করো 2 × 2 মানে 4, 4 আর 1 কত হবে? 5, 5 দ্বারা 2কে গুণ দিলে হবে 10, তাহলে ডি অরবিটালের জন্য কত হবে? 10। লক্ষ্য করো এস অরবিটালের জন্য 2, পি অরবিটালের জন্য 6,
এবং ডি অরবিটালের জন্য হবে 10 এবং এফ অরবিটালের জন্য লক্ষ্য করো আমি হিসাবটা করে দিচ্ছি তোমাদেরকে, এটা বারবার অনুশীলন করার চেষ্টা করবে। 2 × 3 + 1 অর্থাৎ এল এর মান 3, এল এর মান কত 3, অর্থাৎ এফ অরবিটালে এল এর মান হলো 3। তাহলে 3 3 দুগুণা কত 6, 6 আর 1 যোগ করলে হবে 7, 7 দ্বারা 2 কে গুণ দিলে হবে 14। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 2n স্কয়ারের হিসাব করব। লক্ষ্য করো এস অরবিটালে কয়টি ইলেকট্রন, প্রধান শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে লক্ষ্য করো। তাহলে 2n স্কয়ার তাহলে কয়টি 2টি। লক্ষ্য করে এখানে এই পর্যন্ত লক্ষ্য করো এই যে 2n স্কয়ারের হিসাব। তাহলে কত হলো 2 আর 6, 2 যোগ 6 সমান কত হবে 8টি। লক্ষ্য করো 2 + 6 + 10 সমান কয়টি হবে 18টি। লক্ষ্য করো 2 + 6 + 10 প্লাস কয়টি 14, তাহলে টোটাল কত হবে 32টি। এবার লক্ষ্য করো প্রধান শক্তি স্তর 2n স্কয়ারের মানটি মিলে গেল। যদি আমরা এই উপশক্তি স্তরের হিসাবটি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমরা প্রধান শক্তি স্তরের 2n স্কয়ারের সূত্রটি আমরা প্রমাণ করতে পারবো। এ পর্যন্ত আমরা চেষ্টা করেছি যে উপশক্তি স্তরের মোটামুটি একটি ধারণা দেওয়ার। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের কাছে আমার একটি বিষয়ে আলোচনা থাকবে যে তোমরা প্রথমে এই দুটি চার্ট ভালোভাবে আগে বুঝে তোমরা ভালোভাবে বারবার অনুশীলন করার চেষ্টা করবে এবং মোট ইলেকট্রন সংখ্যার হিসাবটা আমি একটু দেখিয়ে দিয়েছি। তোমরা বারবার যদি এটা অনুশীলন করো তাহলে কিন্তু এই বিষয়টা তোমাদের মাথায় থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলে রাখি, উপশক্তি স্তরের ধারণা নিয়ে আমি আরেকটি ভিডিও করার চেষ্টা করব। তবে এ পর্যন্ত আমি তোমাদের কমেন্টসের উপর নির্ভর করবে যে তোমরা এই উক্ত ক্লাসটি তোমরা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারছো কি না। যদি তোমরা কোনো বিষয়ে বোঝার থাকে তাহলে তোমরা কমেন্টসের মধ্যে জানাবে। আর উপশক্তি স্তরের ধারণা নিয়ে আমি আরেকটি ক্লাস করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।